হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে অনেক ভালো আছো। আমিও তোমাদের ভালোবাসা ও সাপোর্টে অনেক ভালো আছি। বন্ধুরা, তোমরা আমাকে যে পরিমাণে সাপোর্ট দিয়েছো, তাই আবারও তোমাদের জন্য হাতের কাজ করার নতুন আরও একটি গল্প নিয়ে হাজির হলাম। চলুন ভিডিওটি শুরু করি। বিয়ের রাতে আমার স্ত্রী অজ্ঞান হয়ে যায়। আমি তাকে ডাক্তারের কাছে নিয়ে গেলে ডাক্তার বলল, আপনার স্ত্রী গর্ভবতী। আমি রেগে গিয়ে আমার বুকে ডিভোর্স দিতে লাগলাম। তখন আমার বউ চিৎকার করতে লাগলো যে ডিভোর্স দিও না, এই বাচ্চাটা তোমার, কারণ বিয়ের দিনটি সবারই বপ্নে পরিপূর্ণ থাকে এবং তারপরে যে বর তার নিজের পছন্দ অনুসারে বিয়ে করেছে, এই দিনটি তার জন্য আরও আনন্দের এবং তাই এই দিনটি আমার জন্য আনন্দের ছিল। আমি খুশি হয়ে যে আমার ঘরে ঢুকলাম, সাথে সাথে আমার বউ অজ্ঞান হয়ে পড়ে গেছে দেখে আমি অবাক হয়ে রয়ে গেলাম। আমি ভেবেছিলাম দুর্বলতার কারণে এমনটা হয়েছে, কারণ মেয়েরা বিয়ের আগে একটু বেশি চিন্তা করে তার জ্ঞান ফিরিয়ে আনার সমস্ত চেষ্টা ব্যর্থ হয়। তাই আমি তাকে হাসপাতালে নিয়ে যাই। ডাক্তাররা তাকে শক্তি ইনজেকশন দিয়েছিলেন এবং কিছু পরীক্ষা করেছিলেন এবং পরে তার জ্ঞান ফিরেছিল। কিন্তু পরের দিন যখন রিপোর্ট আনতে গেলাম, ডাক্তার যে খবরটা বললেন সেটা আমার পায়ের নিচ থেকে মাটি সরে যাওয়ার জন্য ছিল যথেষ্ট। এটা কিভাবে সম্ভব হতে পারে? এবং তারপর আমি বাড়িতে এসে আমার স্ত্রীর সাথে এই বিষয়ে আলোচনা করেছি এবং আমি তাকে তালাক দিতেও রাজি হয়েছি। কিন্তু আমার পা চেপে ধরে সে আমাকে যা বলল তা আমার মাথা ঘুরিয়ে দেওয়ার জন্য ছিল যথেষ্ট। আমি অবাক হলাম, এটা কিভাবে সম্ভব? আমার নাম বিশাল এবং আমি একটি উচ্চবিত্ত পরিবারের সদস্য। আমি আমার বাবা মায়ের একমাত্র ছেলে ছিলাম এবং প্রচুর অর্থ এবং ভালোবাসা থাকা সত্ত্বেও আমি বিগড়ে জাহান, কারণ আমার মা খুব ভালো মহিলা ছিলেন এবং তিনি আমাকে খুব ভালো করে মানুষ করেছিলেন। অর্থবিত্ত থাকা সত্ত্বেও আমি ছিলাম অতি সাধারণ ও সুদর্শন। আমার ক্লাসের ছেলেরা আমাকে সিদ্ধ বলে রাগাত, কিন্তু আমি কখনো কাউকে খারাপ বলিনি, কারণ আমার মা আমাকে ছোটবেলা থেকেই খুব ভালো করে শিখিয়েছিলেন ঠিক আর ভুলের পার্থক্য। আর এখন যখন পড়াশোনা শেষ করে বাবার ব্যবসা সামলাচ্ছিলাম, তখন মা আমার বিয়ে নিয়ে দুশ্চিন্তা করতে লাগল। কিন্তু এ ব্যাপারে আমি তাকে পরিষ্কার বলে দিয়েছিলাম যে আমি যাকে পছন্দ করি তাকেই বিয়ে করব। কিন্তু আমার নজরে এখনও অবধি কোনো যোগ্য মেয়ে আসেনি, কারণ আমার চারপাশে ছিল যত রাজ্যের যাওয়া মেয়েরা, কলেজ বিশ্ববিদ্যালয় যেও একই রকম মেয়ে ছিল যাদের সঙ্গে সময় কাটানো যায়, কিন্তু তাদের জীবনসঙ্গী করা যায় না। আর এ ব্যাপারে আমার বাবা মা আমার উপর কোন ধরনের জোর জবরদস্তি করেনি, কিন্তু যতই সময় গড়িয়েছে মায়ের ইচ্ছা ততই বাড়ছিল যে এবার তোমার বিয়ে করা উচিত, কারণ তোমার বয়স বাড়ছে। বলা হয় যে বন্ধন তো আকাশে তৈরি হয়, আর আমি এ বিশ্বাসটাই বিশ্বাস করতাম যে ঈশ্বর আমার জন্য নিশ্চয়ই কোনো যোগ্য মানুষকে খুঁজে রেখেছেন। আর তারপর একদিন আমার সামনে সে এসেই গেল। আমি ছিলাম বইয়ের পোকা, এজন্য ব্যবসার সাথে সাথে আমি বইও পড়তাম। আমার এলাকার কেন্দ্রীয় লাইব্রেরিতে আমি একদিন বই খুঁজতে গেলাম, তখন সেখানেই আমি তাকে দেখতে পেয়েছিলাম। তার সাদাসিধে ভাব আমাকে তার দিকে আকর্ষণ করল, কিন্তু সে আমাকে দেখে এমনভাবে চমকে গেল যেন সে আমাকে প্রথম থেকেই জানত। তার চোখে আমি ভয়ের ছাপ দেখতে পেলাম, আর তাই আমি অবাক হয়ে গেলাম। আমি তো তাকে প্রথমবার দেখছি, সে আমাকে দেখে ভয় পেল কেন? কিন্তু আমি তার সাথে কথা বলার আগেই সে এমনভাবে দৌড় দিল যেন সে আমার থেকে পিছু ছাড়াতে চায়, এবং ব্যাপারটা আমাকে অবাক করেছিল। এই অদ্ভুত ব্যাপারটা আমায় অস্থির করে আমাকে বারবার সেই লাইব্রেরিতে টেনে নিয়ে যেতে বাধ্য করে, এবং কয়েকদিন পর আমি তাকে আবার সেখানে দেখতে পেলাম। তাই আমি তার বাড়ি পর্যন্ত পিছু করলাম। আমি খোঁজ নিয়ে জানলাম ওর নাম কোমল, আর তারা বেশ কিছুদিন হলো এই এলাকাতে শিফট হয়েছে। আর সবথেকে বড় ব্যাপার হলো সে তার মা বাবার একমাত্র মেয়ে। এর থেকে বেশি আমি আর কিছু জানতে পারিনি। আমি তো তার শীতে সাদা ব্যক্তিত্বে প্রভাবিত হয়েছিলাম, তাহলে সে আমার থেকে ভয় পেত কেন? যখন কিনা আমি তার সাথে আজ পর্যন্ত কথাও বলিনি। তার ব্যাপারে আরও জানার জন্য আমি সুযোগ খুঁজতে লাগলাম যাতে তার সাথে কথা বলতে পারি। আর বোধহয় সে বুঝতে পেরেছিল, এজন্য সেই সমস্ত জায়গায় যেখানে আমি যেতে পারি সে সেখানে যেতে চাইত না। আর তার এই দূরে পালানোর ব্যাপারটা দিনের পর দিন আমাকে তার প্রতি আসক্ত করেছিল। তারপর ভাগ্য একদিন এমন একটা চমৎকার খেলা খেল যে কিছুদিন পরে মেয়েটা আমার কোম্পানিতেই ট্রেনি হয়ে জয়েন করল। যেহেতু ট্রেনিং এর ইন্টারভিউ আমি নিতাম না, সেজন্য এই মেয়েটির আমার সামনাসামনি হওয়ার কোনো সুযোগ ছিল না। আর যেদিন সে কোম্পানি জয়েন করল তার দ্বিতীয় দিন আমি বুঝতে পারলাম যে আমার কোম্পানিতে সে এখন চাকরি করতে আসে। আর যেহেতু একই জায়গায় চাকরি করতে আসি, সেই জন্য সে আমার প্রশ্নের উত্তর তো দিতেই পারত। তাই একদিন আমি তাকে আমার কেবিনে ডাকলাম। আমাকে দেখা মাত্রই তার চোখে আমি ভয় দেখতে পেলাম। আমি তাকে জিজ্ঞেস করলাম, আমার থেকে ভয় পাও কেন তুমি? আমি তাকে এমন কেন জিজ্ঞাসা করলাম যার জন্য সে সেই ঘর থেকেই চলে গেল বাইরে গিয়ে। পরের 2 ঘন্টার মধ্যে সে রেজিগনেশন লেটার আমার টেবিলে রেখে দিল। এই ব্যাপারটা তো আমাকে আরও বেশি অবাক করে দিল। এবার তো আমি পাগলের মতো তার পিছু করতে লাগলাম। এমনকি আমি আমার বাড়িতেও জানিয়ে দিলাম যে ওই মেয়েটিকে আমি পছন্দ করি। আমার মা তো আমার পছন্দের সব
মেয়ের জন্যই জেন তৈরি ছিল, কিন্তু আমি একটা শর্ত দিয়েছিলাম, যখন সম্বন্ধ নিয়ে যাবে তখন আমার ব্যাপারে মেয়েটিকে কিছুই বলবে, না হলে সে সেই সম্বন্ধে না করে দেবে। মা ঘটককে দিয়ে ওদের ঘরের সম্বন্ধ পাঠালো। আমি জানতাম না যে মা কি বলেছিল আর মেয়েটি কি বলেছিল আর কি করে। এই সমস্ত কিছু হলো শুধুমাত্র 1 মাসের মধ্যেই আমার সম্বন্ধ পাকা হয়ে গেল, কিন্তু সম্বন্ধ হওয়ার পরও আমি তার সাথে কথা বলার চেষ্টা করিনি, কেননা আমার মনে একটা ভয় ছিল যদি আমি তার সামনে যাই তাহলে সে সম্বন্ধে না বলে দিতে পারে, আর সত্যি তো এটাই, আমি তার থেকে আর দূরে। তখন সে এমন একটা অদ্ভুত আচরণ করল যেটা আমায় ভেতর পর্যন্ত নাড়িয়ে দিয়েছিল। সে নিজের ওড়না গা থেকে সরিয়ে আমার পায়ে রেখে দিয়েছিল, আমার প্রাণ নিয়ে নাও, কিন্তু আমাকে ডিভোর্স দিও না, কেননা এই বাচ্চাটা তোমারই। আমি জানি তুমি আমার সাথে বদলা নেওয়ার জন্য আমায় বিয়ে করেছ, যেমন চাও তেমন বদলা নাও, আমাকে মেরে ফেললেও আমি উফ পর্যন্ত করব না, কিন্তু আমাকে ডিভোর্স দিও না, তাতে আমার মা বাবা মরে যাবে। এদিকে আমি তো তার এই ব্যবহারে অবাক হয়ে গিয়েছিলাম। আমি ওড়নাটা তুলে তার গায়ে দিলাম আর তাকে বললাম, সম্মান দিয়ে তোমাকে নিয়ে এসেছি, আর তার জন্য আমার পায়ে তোমার ইজ্জত রাখার দরকার নেই। কিন্তু তুমি এটা কি বললে? এই বাচ্চাটা আমার, আমি তো তোমাকে জানিও না আর সম্বন্ধ পাঠিয়েছিলাম। কিন্তু সে বলল, আমি কসম খেতেও রাজি আছি যে এই বাচ্চাটা তোমারই। তার কথা আমাকে অবাক করে দিয়েছিল। যে কোনো দুর্বল থেকে দুর্বল চিত্তের মানুষও এত বড় দিব্য খেতে পারে না, তাহলে মেয়েটি কি করে এত বড় দিব্য খেতে পারে, যখন কিনা আমি জানি যে এই বাচ্চাটা আমার নয়। কিন্তু আমি এটার তামাশা করতে চাইনি, এজন্য চুপ করে গেলাম। ফুল সোজা এরকমই একদম সাধারণভাবে কেটে গেল, কিন্তু এরপর আমরা দুজন অচেনা হয়ে গেলাম ধীরে ধীরে নদীর দুই ধারের মতো। আমি তার আচরণের হিসাব নিতে থাকলাম। সে রোজ পুজো করত আমার আর আমার পরিবারের সব রকমভাবে সে খেয়াল রাখত, কিন্তু একটা ব্যাপার যেটা আমাকে অবাক করেছিল, সে একদম পরোয়া করত না যে তার ফোন কোথায় পড়ে আছে। সে আমার সাথে বাইরে গেলেও আমি অবাক হতাম যে তার জীবনে যদি অন্য কেউ থাকেও তাহলে অন্তত তার সাথে কথা তো বলবে। সে আমার সহ্য করার ক্ষমতা যেন আস্তে আস্তে চলে যাচ্ছিল। আর 1 সপ্তাহ পরে আমি আস্তে করে তাকে আমার পাশে বসালাম আর বললাম, এখানে বসে আমাকে সব সত্যিটা বলো, যা কিছু তোমার সাথে হয়েছে, আর যেটা তুমি ওইদিন বললে যে এই বাচ্চাটা নাকি আমার। তুমি এই কথাটা কি করে বলতে পারো? কিন্তু তার আগে আমি আমার দিকের গল্পটা তোমাকে বলে রাখি। যখন আমি ওকে বললাম যে আমি তোমায় প্রথমবার লাইব্রেরিতে দেখেছিলাম, আর তারপর তোমার ব্যাপারে আমি জানার চেষ্টা করেছিলাম আর নিজের মাকে বলে তোমাকে বিয়ে করে নিয়েছি, ব্যাস আমার দিক থেকে এটুকুই কাহিনী। তখন সে অবাক হয়ে গেল আর বলতে লাগল, এই শহরে তো তুমি আমাকে লাইব্রেরিতে প্রথমবার দেখেছিলে, কিন্তু এর আগের শহর থেকে তো তুমি আমাকে দেখে আসছো, সে ব্যাপারে তো বললে না। এটা শুনে আমি বললাম, কিন্তু এই শহর থেকে তো আমি কখনো বাইরেই যাইনি, আমি তো এই শহরেই লেখাপড়া শিখেছি, আর ব্যবসার ডিগ্রি তো আমি লন্ডন থেকে নিয়েছি। ও যে শহরের নাম বল, আমি সেই শহরে কখনো ব্যবসার জন্য ডিল করতেও গিয়ে থাকতে পারি, কিন্তু সেখানে কখনো কোনো মেয়ে তো নজরে আসেনি। তখন সে বলল, এটা সত্যি না? আমি বললাম, তুমি নিজের গল্পটা বলো, তুমি এটা ভেবেই বলো যে ওটা আমিই ছিলাম, কিন্তু তোমার সাথে কি হয়েছে? ও বলল, কলেজে একটা ছেলেকে আমি পছন্দ করতাম আর সেও আমাকে পছন্দ করত, যেমন সবার সাধারণ বন্ধুত্ব হয় আমাদেরও সেরকমই ছিল, আর আমরা দুজন খুব ভালো বন্ধু হয়ে গিয়েছিলাম, কিন্তু শুধুমাত্র বন্ধু। আর তারপর এই বন্ধুত্ব বটা আস্তে আস্তে ভালোবাসায় বদলে গেল। আমার মা বাবাও এই ব্যাপারটা জানত, তাদের কোনো আপত্তি ছিল না, কেননা ছেলেটাও খুব ভালো ছিল। আর আমরা সবসময় বন্ধুত্বের সীমারেখার মধ্যে থেকেই কথা বলেছি, কাউকে না বলে আমরা কখনো দেখা করতে যেতাম না। আমাদের দেখা তো কলেজেই হয়ে যেত, কিন্তু যখন আমার কলেজের শেষ বছর ছিল তখন ওই ছেলেটির কিছু বাজে ছেলের সাথে বন্ধুত্ব হলো, যার মধ্যে তুমিও ছিলে। আর জানি না তারা কিভাবে ওকে নেশা করা শিখিয়ে দিল, যার জন্য সে আমাকে যে কারোর কাছেই বিক্রি করতে রাজি ছিল, আর আমার দাম পর্যন্ত সে ধার্য করল। কিন্তু আমার ভাগ্য বোধহয় সেই সময় ভালোই ছিল, আমি এই ব্যাপারটা প্রথমেই বুঝে গিয়েছিলাম। যখন সে ফোনে তোমার সাথে কথা বলছিল, আমি পেছনে দাঁড়িয়েছিলাম আর সব শুনে নিয়েছিলাম। সে আমাকে প্রথমবার রাতের খাবারের জন্য নিমন্ত্রণ করেছিল, আর আমার বাবা মা ও রাজি ছিল, কেননা ওরা চাইতো যে ডিগ্রি শেষ হতেই আমাদের জেন বিয়ে হয়ে যায়। তাকে আমি এটাই বলতে এসেছিলাম যে আমাকে সম্মতি আমার পরিবার দিয়ে দিয়েছে, কিন্তু তার কথা শোনার পর আমি জানতে পারলাম যে এটা ডিনার ছিল না, বরং ডিনারের নামে সে আমাকে বিক্রি করতে চাইছিল। আমি মা বাবাকে বললাম, যখন তারাও ভীষণ চিন্তায় পড়ে গেল। একেই আমরা প্রথম থেকে ভাড়ার ঘরে থাকতাম। রাতে তার ফোনের উপর ফোন আসতে থাকল, আর আমি তাই তাকে বললাম, আমার মায়ের শরীর ভীষণ খারাপ হয়ে গেছে, এজন্য আমি আসতে পারবো না। ওর জন্য আমি 1 সপ্তাহ ছুটিও নিলাম, আর আমরা এই 1 সপ্তাহের সবকিছু বাঁধলাম আর এই শহরে চলে এলাম। আমি ভাবলাম আমি বেঁচে গিয়েছি আর সবকিছু শেষ হয়ে গেছে, কিন্তু এখানে আমি তোমাকে দেখলাম আর চিন্তায় পড়ে গেলাম। তারপর থেকে আমি ঘর থেকে বেরোনোই ছেড়ে দিলাম, কিন্তু মা বাবাকে এটা বলে বিরক্ত করতে চাইনি। আর যখন একদিন বাজারে গেলাম, তুমি আমাকে ধরে ফেললে আর আমার সাথে জবরদস্তি করলে। তুমি আমাকে বললে যে তুমি আমার দাম অলরেডি নিয়ে ফেলেছ, আর আমি এই
ব্যাপারটা আমার মা-বাবাকে বলতে পারতাম না আর আমার পেটে থাকা বাচ্চাটা এভাবেই এসেছে। এবার আমি ওকে বললাম যে আমি তো ওটা একদমই ছিলাম না। ও আমাকে নিজের বন্ধুর নম্বর দিল। আমি ওখানেই বসে বসে নিজের পুলিশ বন্ধুকে ওই নম্বরটা থেকে ডিটেইলস বের করালাম আর ওই লোকটির সাথে যাদের বেশি মেলামেশা ছিল সেই সমস্ত ছেলেদের ডিটেইলস বের করলাম। আর যখন ওদের ফোন নম্বর ওদের ছবি আমার সামনে কিছুক্ষণের মধ্যে আসলো তখন ওই ছবিগুলোর মধ্যে আমি নিজের ছবি দেখে অবাক হয়ে গেলাম আর চিন্তায় পড়ে গেলাম, কেননা ওই ছেলেটা হুবহু আমার মতোই দেখতে, কিন্তু ওটা আমি ছিলাম না আর আমি আমার স্ত্রীকে এই কথাটা বলে দিলাম। আর তারপর সেই পুলিশের সাহায্যে আমি যখন ওই ছেলেদের ব্যাপারে জিজ্ঞাসা করালাম তখন জানতে পারলাম যে সে নিজের মা-বাবার একমাত্র ছেলে। যখন তার মা-বাবার ব্যাপারে জিজ্ঞাসা করালাম তখন সে আমার বাবার পুরনো শত্রু বের হলো। আর যখন পুলিশের সামনে তারা মুখ খুলল তখন জানলাম যে সেই ছেলেটি আসলে আমার যমজ ভাই, যাকে ওরা হসপিটাল থেকে চুরি করেছিল আমার মা-বাবার সাথে বদলা নেওয়ার জন্য। তারা জানত না যে আমরা জন্মেছি, এমনকি আমার বাবা-মাও জানতেন না যে আমরা দুই ভাই। এইসব একজন নার্স করেছিল এবং সেই ছেলেটি ভুল পথে চলা শুরু করেছিল আমার স্ত্রীর গর্ভে। ওরই সন্তান বেড়ে উঠছিল, কিন্তু আমি এই খবর আমার বাবা-মায়ের কাছে পৌঁছতে দেইনি এবং তারপর স্ত্রীর গর্ভপাত করালাম। এরপর এখন আমরা খুব ভালোভাবে জীবনযাপন করছি। আমি আমার রক্তের ভাইকে ভুলে গিয়েছি। এবার আমরা একই রক্তের দুই ভাই হলেও সে ভুল পথে চলে গিয়েছিল আর আজ আমরা দুজনেই আমাদের জীবনে খুব খুশি। ধন্যবাদ বন্ধুরা।